আজকের ভিডিওতে শুধুমাত্র স্ম্যাকডাউনেরই তো কথা হওয়া দরকার ছিল, কিন্তু আজকে ডাব্লিউডাব্লিউইতে আবার সেই ঘটনাটা ঘটে গেছে। যেই ঘটনাটার জন্য কেউ রেডি তো থাকে না, কিন্তু প্রত্যেক বছরই এই ঘটনাটা ঘটে। আগে আমরা এই ঘটনাটা ঘটলে অবাক হতাম, কিন্তু এখন তো আমাদের অভ্যাস হয়ে গেছে যে হ্যাঁ, এটা তো ডাব্লিউডাব্লিউই প্রত্যেক বছরই করে থাকে। আমি এখানে কথা বলছি ডাব্লিউডাব্লিউই রিলিজের। তো আজকে আবার একদল সুপারস্টারকে ডাব্লিউডাব্লিউই তাদের কোম্পানি থেকে বের করে দিয়েছে বা কোম্পানি থেকে রিলিজ করে দিয়েছে প্রত্যেক বছরের মতো। আর এই বছরের লিস্টে যাদের নাম আছে তার মধ্যে যদি কিছু বড় নামের কথা বলা হয় তো তারা হলো কাইরি সেন, অ্যালিস্টার ব্ল্যাক, জেলিনা ভেগা, আঙ্কেল হাউডি, নিকি ক্রস, সন্তোষ এসকোবার, মোটর সিটি মেক্সিকানস, ডেক্সটার লিউমিস, অ্যাপোলো ক্রুজ, এরিক রোয়ান, জো গেসি, আর বাকি অনেকের নাম, মানে আর যারা যারা রিলিজ হয়েছে তাদের নাম তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখান থেকে সব থেকে বড় ব্যাপার হলো পুরো হোয়াইট সিক্স, মানে যাকে আমরা হোয়াইট ফ্যামিলিও বলতে পারি, তাদেরকে পুরোপুরি ধরে ডাব্লিউডাব্লিউ রিলিজ করে দিয়েছে। এবার তোমাদের হয়তো মনে আছে আগের স্ম্যাকডাউনে যখন হোয়াইট সিক্স এমএফটিদের কাছে হেরেছিল, তখন আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে আমার মনে হয় এইখানেই হোয়াইট সিক্সের সব কিছু শেষ হয়ে গেছে আর এই দলটা আর আগে এগোবে না। এই দলের মধ্যে যা যা ছিল, এদের যা যা করার ছিল সবই করে ফেলেছে, এরপর এদের আর কোনো ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না। আর দেখো, ঠিক এক সপ্তাহ পর আমরা এই সপ্তাহের স্ম্যাকডাউন চলতে চলতেই জানতে পারছি কি যে হোয়াইট সিক্সকে পুরো ধরে ডাব্লিউডাব্লিউই বের করে দিয়েছে। এবার এটা হওয়াটাই স্বাভাবিক ছিল, কারণ দেখো, একটা ক্যারেক্টার যার কিনা এসেন্সই হচ্ছে সুপার ন্যাচারাল পাওয়ার, তাদের থেকে যদি সুপার ন্যাচারাল এলিমেন্টকেই আর কি কেড়ে নেওয়া হয়, তাহলে সেই ক্যারেক্টারগুলোর আর কী বা থাকে। আর যেইভাবে একটা হাইপের সাথে হোয়াইট সিক্স এসেছিলো, আমরা বলবো যে ডাব্লিউডাব্লিউ তো হোয়াইট সিক্স সেইভাবে কাজ করতে পারেনি। যাই হোক না কেন, তাছাড়াও কাইরি সেন, অ্যালিস্টার ব্ল্যাক, জেলিনা ভেগার কথা বাদ দাও, কিন্তু অ্যালিস্টার ব্ল্যাক একটা বড় নাম ছিল যে রিলিজ হয়ে গেছে, এটা অনেকের কাছে একটা শকিং জিনিস হতে পারে। তাছাড়া কাইরি সেন, তার তো আসুকার সাথে একটা স্টোরি লাইনও চলছিল, আমরা সবাই ভাবছিলাম যে কাইরি সেন হয়তো খুব তাড়াতাড়ি আসুকার উপর টার্ন করতে পারে, যেখানে আসুকা তাকে এত অপমান করছিল, তাকে এত টর্চার করছিল, কিন্তু টর্চার থেকে বা অপমান থেকে বদলা নেওয়ার আগে আমরা দেখতে পেয়েছি ডাব্লিউডাব্লিউই থেকেই সে বেরিয়ে গেছে। আর হ্যাঁ, এটাও জানা যাচ্ছে যে এই যে রিলিজগুলো হয়েছে এইবার, এইগুলো ডাব্লিউডাব্লিউই ডিরেক্টলি করেনি, এই রিলিজগুলো করেছে টিকেও, মানে তারা ডিরেক্টলি টিকেওর থেকেই রিলিজ লেটার পেয়েছে বা তাদের যে অফিসিয়াল স্টেটমেন্ট সেটা পেয়েছে যে এদেরকে কোম্পানি থেকে বের করে দেওয়া হচ্ছে। তাই এই রিলিজগুলোর পেছনে ডাব্লিউডাব্লিউর থেকে বড় হাত টিকেওর আছে। তো এটা জেনে রাখা ভালো, বেকার বেকার তোমরা না হলে ট্রিপল এইচকে গালাগালি দেবে। হ্যাঁ, অবশ্যই ট্রিপল এইচেরও কিছুটা হাত আছে, কিন্তু বেশি যে ম্যাটার করে সেটা হচ্ছে টিকেও, আর টিকেওর আদেশ অনুসারেই বা টিকেওর ইচ্ছে অনুসারেই এই রিলিজগুলো হয়েছে। কিন্তু একাধারে যেমন সুপারস্টাররা রিলিজ হয়েছে, তেমন ডাব্লিউডাব্লিউতে একজন নতুন সাইনও করেছে, মানে একজন নতুন সুপারস্টার সাইন করেছে। আর এর নাম হয়তো তোমরা শুনেছো, আর আমি রয়্যাল রাম্বলের সময় এর নাম নিয়ে ভিডিও বানিয়েছিলাম যে হয়তো রয়্যাল রাম্বলে আসতে পারে, কিন্তু সেই সময় সে ডাব্লিউডাব্লিউতে সাইন করেনি। কিন্তু বর্তমানে ইভিল, যে কিনা এনজেপিডাব্লিউ সুপারস্টার ছিল, সে এখন এনজেপিডাব্লিউ থেকে বেরিয়ে ডাব্লিউডাব্লিউতে সাইন করে ফেলেছে। আর এটা পিডাব্লিউ ইনসাইডারের তরফ থেকে খবর এসেছে যে ইভিল হ্যাজ সাইন্ড উইথ ডাব্লিউডাব্লিউই, মানে ইভিল এখন ডাব্লিউডাব্লিউতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এবার দেখা যাক ইভিল কেমন ক্যারেক্টার, মানে হাইপ তো আছে, মানে অনেকেই বলছে যে খুব ভালো ক্যারেক্টার। এবার দেখা যাক যখন আসবে, যখন আমাদের সামনে পারফর্ম করবে, তখনই বোঝা যাবে যে এর মধ্যে কতটা দম আছে। আর না হলে নেক্সট ইয়ার আমরা ইভিলের নামও দেখতে পাবো যে ইভিলও ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ হয়ে গেছে। যাই হোক না কেন, এবার আজকের স্ম্যাকডাউনের কথা বলা যাক যে আজকে স্ম্যাকডাউনে কী কী হলো বা কী ছিল স্ম্যাকডাউনের মেন হাইলাইট। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. আজকের স্ম্যাকডাউন শুরু হয়েছিল সামোয়ান ওয়্যার উলফ জেকব ফাটুর সাথে, যেখানে জেকব ফাটু এসে এটাই বলছিল যে সে রতে গেছিল রোমান রিংসকে চ্যালেঞ্জ করতে, কিন্তু রোমান রিংস তার মুখের উপর বলে দিয়েছে যে সে এখনও তার জন্য রেডি হয়নি। আর জেকব ফাটু বলে যে অ্যাকচুয়ালি রোমান রিংস হয়তো ঠিক কথাই বলেছে, কারণ সারা জীবন ধরে তার ফ্যামিলির সবাই তাকে বলেছে যে এটা সঠিক সময় না, আর এখনও জেকব ফাটু এটার জন্য তৈরি হয়নি। কিন্তু জেকব ফাটু রোমান রিংসকে বলে দিয়েছে যে যদি রোমান রিংসের মনে হয় যে জেকব ফাটু সত্যি তার জন্য তৈরি না, তাহলে রোমান রিংস যেন সেটাকে প্রমাণ করে। আর এই বলতে বলতে আমরা দেখতে পাই সেখানে জিমি উসো আর জে উসো চলে আসে, আর জিমি উসো আর জে উসো আজকে জেকব ফাটুকে বোঝানোর চেষ্টা করে, যেখানে জিমি উসো জেকব ফাটুকে বলে যে দেখ, তুই আগের সপ্তাহে যা যা বলেছিস যে তুই ট্রাইবেল চিফ হতে চাস না, কিন্তু ট্রাইবেল চিফের কাছে যা যা আছে তুই সেগুলো চাস, তুই তোর ফ্যামিলির ভালোর জন্য যা করার করছিস সবই ঠিক আছে, আমরাও চাই তোর সাথে ভালো হোক, তোর পরিবারের ভালো হোক,
কিন্তু ব্যাপার হচ্ছে তোকে তার জন্য ট্রাইবাল চিফের সামনে আসতে হবে না। তুই বেকার বেকার ওটিসিকে ফেস করতে চাইছিস কেন? স্ম্যাকডাউনে করিডোরস আছে, তুই করিডোরসকে ফেস কর, তাতেও তো তুই যেটা চাস সেটা হয়তো পেয়ে যেতে পারিস। কিন্তু ওটিসিকে ফেস করা একটা খুবই বাজে ডিসিশন তোর হয়। কিন্তু হ্যাঁ, তুই যদি চাস, তুই যে যা যা জিনিসপত্র চাইছিস সেগুলো তুই পেতেই পারিস। আর আমরা এখানে এইভাবেই অপারেট করি, কিন্তু তার জন্য তোকে রোমান রিংসের এগেনস্টে যেতে হবে না। তুই চাইলে আমাদের ফ্যামিলিকে জয়েন করতে পারিস, তাহলেও তুই যে জিনিসগুলো চাইছিস সেগুলো সব পেয়ে যাবি। তখন জেকব একটু চুপ করে থাকে, আর তখন জেউসও বলে যে ছোট ভাই দেখ, ব্যাপারটা হচ্ছে সেই জিনিসটার জন্য এখন বড্ড দেরি হয়ে গেছে, আর তুই নিজে এসে রোমান রিংসকে চ্যালেঞ্জ করেছিস, তো এখন তো যা হওয়ার সেটা হবে। আর ব্যাপার হলো, তুই যদি রোমান রিংসের থেকে রেসপেক্ট আর্ন করতে চাস, তোকে একটা কাজই করতে হবে, রোমান রিংসের সামনে দাঁড়াতে হবে, তার চোখে চোখ রাখতে হবে, আর তারপর তোকে একটা যুদ্ধক্ষেত্রে নামতে হবে। এই বলতে বলতে আমরা দেখতে পাই যে সেখানে সোলো সিকোয়া আর তার এমএফটিরা চলে আসে। আর সোলো সিকোয়া তারপর জেকব ফাটুকে বোঝানোর চেষ্টা করে যে তুই এই উসোসদের কথা শুনিস না, এরা 2 বছর আগে কোথায় ছিল, আমি তোকে এই বিজনেসে এনেছিলাম, আর তুই এখন রোমান রিংসকে চ্যালেঞ্জ করতে চাস, রোমান রিংসের টাইটেলটাকে চাস, ঠিক আছে তুই সেটা হয়তো পেতে পারিস, কিন্তু রোমান রিংসকে তুই একা হারাতে পারবি না। যদি রোমান রিংসকে হারাতে হয়, তোর একটা আর্মি লাগবে, আর আমার কাছে সেই আর্মিটা আছে। এবার এইটা বলতে বলতে আমরা দেখতে পাই টামাটোঙ্গা সোলো সিকোয়ার কাছ থেকে মাইক নিয়ে নেয়, আর টামাটোঙ্গা বলে যে আমরা এর পেছনে সময় নষ্ট কেন করছি, হে রোমান রিংসকে হারাবে, রোমান রিংসকে হারানো তো দূরের কথা, এ তো সোলো সিকোয়াকেই হারাতে পারবে না। তখন জেকব ফাটু বলছে যে আচ্ছা, তো তোদের মনে হয় যে আমি সোলো সিকোয়াকে হারাতে পারবো না, আর সোলো সিকোয়ারও মনে হয় যে আমি একে হারাতে পারবো না, ঠিক আছে দেখা যাক। আর জিনিসটা আজকে আমরা রাতেই দেখে নিই। তো এইভাবে আজকে স্ম্যাকডাউনের মেইন ইভেন্ট সেট হয়ে যায়, যেখানে জেকব ফাটু ভার্সেস সোলো সিকোয়ার মধ্যে আজকে স্ম্যাকডাউনের মেইন ইভেন্ট হতে চলেছে, যেটা নিয়ে একটু পরে কথা বলছি। এছাড়া আমরা জুলিয়া ভার্সেস স্টিফেনি স্ট্র্যাটনের মধ্যে আজকে ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পাই, যে ম্যাচটা আমি ব্যাকল্যাশের জন্য প্রেডিক্ট করেছিলাম, সেই ম্যাচটা আজকে স্ম্যাকডাউনেই হয়ে গেছে। তো ভালো কথা, হয়ে গেছে। আমরা দেখতে পাই যে জিউলিয়া যেহেতু রেসেলমেনিয়ায় চান্স পায়নি, সেটা নিয়ে জিউলিয়া একটু আপসেট ছিল। তাছাড়া টিফিনি স্ট্র্যাটনও রেসেলমেনিয়ায় চান্স পায়নি, এটাও টিফিনি স্ট্র্যাটনের মাথায় ঘুরছিল। তো এদের মধ্যে একটা ভালো ম্যাচ হয়, ম্যাচটা একটা ফাস্ট পেস ম্যাচ ছিল, আর অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছিল যে এটা একটা চ্যাম্পিয়নশিপের ম্যাচ, কারণ ম্যাচটা যখন তখন মনে হচ্ছিল যে যে কেউ জিততে পারে। মাঝে মাঝে মনে হচ্ছিল যে জিউলিয়া হয়তো তার টাইটেল রিটেন করে নেবে, আর মাঝে মাঝে মনে হচ্ছিল টিফিনি স্ট্র্যাটন এই ম্যাচটা জিতে যাবে। আলটিমেটলি আমরা দেখতে পাই টিফিনি স্ট্র্যাটনই এই ম্যাচটা জিতে যায়, যখন সে তার প্রিটিএস মুনসল্ট জিউলিয়াকে হিট করে দেয়। মাঝখানে কিয়ানা জেমস ইন্টারফেয়ার করার চেষ্টা করেছিল, কিন্তু টিফিনি স্ট্র্যাটন যখন রাস্তা দিয়ে সরে গেছিলো, তখন ভুল করে আমরা দেখতে পেয়েছিলাম জিউলিয়াই কিয়ানা জেমসকে আর কি অ্যাটাক করে দিয়েছিল, মানে ভুলবশত। আর এইভাবে কিয়ানা জেমসের খেলা শেষ হয়ে গেছিলো, আর সেটার ফায়দা তুলে লাস্টে আমরা দেখতে পাই যে টিফিনি স্ট্র্যাটন তার প্রিটিএস মুনসল্ট লাগিয়ে দেয়, আর এই ম্যাচে জিতে যায়, আর হয়ে যায় আমাদের ব্র্যান্ড নিউ ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন। তো এখান থেকে টিফিনি স্ট্র্যাটনের রেং এবার শুরু হচ্ছে। জিউলিয়ার রেংটা খুব একটা ভালো তো ছিল না, সে 2বার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ জিতেছিল, কিন্তু 2বারই তার রেং খুব একটা ভালো যায়নি। এবার দেখা যাক টিফিনি স্ট্র্যাটন এই টাইটেলটার সাথে কি করতে পারে। যাই হোক না কেন, তারপর আমরা দেখতে পাই ড্যান হজেনকে। তো ড্যান হজেন আজকে মিজের বাড়িতে ঢুকে গেছিলো, আর মিজের বাড়িতে ঢুকে মিজের বাড়িতে পুরো উৎপাত করে রেখেছিল। তার যে সুইমিং পুল ছিল প্রাইভেট, সেখানে ড্যান হজেন চলে যাচ্ছে। তার যে গল্ফ খেলার আর কি গল্ফ প্র্যাকটিসের যে আর কি সিমুলেটর টাইপের আছে, সেখানে ড্যান হজেন চলে যাচ্ছে। এমনকি ড্যান হজেন মিজের যে স্ল্যামি অ্যাওয়ার্ড আছে সেটাকে চুরি করে নিয়ে পালাচ্ছে। এমনকি যেতে যেতে সে তার মেয়ের সাইকেলটাকেও চুরি করে নিয়েছে। আর মাঝখানে সেই গল্ফের যে আর কি স্টিকগুলো, সেটা দিয়ে মিজের ম্যাসিভ বলসেও সে অ্যাটাক করে দিয়েছিল। এমনকি সে যখন মিজের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন আমরা দেখতে পাই সেখানে মরিজ আসছিল, আর মরিজও তাকে দেখে অবাক হয়ে যায়, আর মিজ তো তার উপর রেগেছিল। তো মিজ একটা চকলেট পাউডার বা কিছু ড্যান হজেনের দিকে ছুটতে যায়, কিন্তু ড্যান হজেন তখন সেখান থেকে কেটে পড়ে, আর সেটা গিয়ে মিজের বউ মানে মরিজের গায়েতে গিয়েই লাগে। আর মিজ আর মরিজ দুজনই ড্যান হজেনকে নিয়ে তো পুরো ফেড আপ হয়ে গেছে। আর এর জন্য আজকে ড্যান হজেন ভার্সেস মিজের মধ্যে স্ম্যাকডাউনে আমরা একটা প্রোগ্রাম দেখতে পেতাম, মানে একটা ম্যাচ দেখতে পেতাম। তো সেটা নিয়েও একটু পরে কথা হবে। কিন্তু তারপর আমরা ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পাই, যেই ম্যাচটায় ছিল অ্যালেক্সা ব্লিস অ্যান্ড শার্লেট ফ্লেয়ার ভার্সেস ব্রি বেলা আর পেজের মধ্যে, যেখানে ব্রি বেলা আর পেজ সবার প্রথমে এসে বলছিল যে কিভাবে যখন নিকি বেলা ইনজিওর্ড হয়ে যায়, তখন ব্রি বেলা পেজকে কল করেছিল, আর পেজ তারপর আসতে রাজি হয়ে গেছিলো। এইভাবে পেজের রিটার্ন হয়েছে, আর এখন তারা এই চ্যাম্পিয়নশিপটা জিতে গেছে, আর এখন তারা এই চ্যাম্পিয়নশিপটাকে নিয়ে ফিউচারে কী হবে সেটাই দেখতে চায়, বা এই চ্যাম্পিয়নশিপটাকে এবার তারা মেমোরেবল বানাতে চায়। তাছাড়া পেজ সবাইকে এটাও মনে করিয়ে দেয় যে স্ম্যাকডাউন হলো তার বাড়ি, মানে সে তার সেই ফেমাস ডায়লগটা বলে, স্ম্যাকডাউন ইজ
মাই হাউস নাও, কিন্তু তখনই অ্যালেক্সা ব্লিস আর শার্লেট ফ্লেয়ার তাদেরকে চ্যালেঞ্জ করতে চলে আসে, আর আমরা দেখতে পাই তাদেরকে চ্যালেঞ্জ করেও দেয় তারা, আর সাথে সাথেই তাদের মধ্যে একটা ম্যাচও শুরু হয়ে যায়। এবার এই ম্যাচটা বড়ই অদ্ভুত ম্যাচ ছিল, মানে ম্যাচটা কেমন টাইপের ম্যাচ ছিল আমি ঠিক এক্সপ্লেন করতে পারবো না। এই ম্যাচে তো পেজ মনে হয় একবারও ট্যাগও পায়নি, ব্রি বেলাই যা ট্যাগ পাওয়ার পেয়েছে ওই দিক থেকে শার্লেট আর অ্যালেক্সাও কিছু মোমেন্ট পেয়েছে, কিন্তু এই ম্যাচের মেন অ্যাট্রাকশন ছিল সেটাই, যেটা ছিল ফেটাল অ্যাট্রাকশন। তার কারণ হচ্ছে এই ম্যাচের মাঝখানেই আমরা দেখতে পাই যে NXT থেকে ফেটাল অ্যাট্রাকশন মানে জেসি জেন আর তার টিম চলে আসে, তারা এসে সবার প্রথমে পেজকে অ্যাটাক করে, তারপরে এই ম্যাচেও আর কি ইন্টারফেয়ার করে দেয়, যার ফলে ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যায়। এই ম্যাচে কেউ জেতে না, তারপরে এই ম্যাচে সবাইকে ব্রি বেলা, পেজ, শার্লেট ফ্লেয়ার, অ্যালেক্সা ব্লিস সবাইকে ফ্যাটাল অ্যাট্রাকশন অ্যাটাক করেছে, করে তাদের অবস্থা খারাপ করে দিয়েছে। আর তারা যে মেন রোস্টারে মানে স্ম্যাকডাউনে চলে এসেছে সেইটাকেও মানে ভালো মতো সবাইকে জানান দিয়েছিল। আর অ্যাকচুয়ালি আজকে ফ্যাটাল অ্যাট্রাকশনে জেসি জেন খুব ভালো রিয়াকশন পেয়েছিল, মানে হয়তো তারা বু পেয়েছিল, কিন্তু এরকম ম্যাসিভ লেভেলের বুও কিন্তু সব সুপারস্টাররা পায় না। মানে দেখো, যে রিয়াকশান সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, অ্যাকচুয়ালি হচ্ছে রিয়াকশানটা পাওয়া নিয়ে দরকার। আর অ্যাকচুয়ালি ফ্যাটাল অ্যাট্রাকশন সেই রিয়াকশানটা গ্যাদার করতে পেরেছে, আর এটা কিন্তু বিশাল বড় ব্যাপার। কিন্তু ফ্যাটাল অ্যাট্রাকশনের কাণ্ড কারখানা এখানেই শেষ হয়ে যায়নি, তারা আরও কিছু কাণ্ড ঘটিয়েছিল যেটা নিয়ে একটু পরে কথা বলছি। কিন্তু এবার কথা বলা যাক আমাদের আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কোডি রোডসের, কারণ তারপর আমরা কোডি রোডসকেও স্ম্যাকডাউনে দেখতে পাই, যেখানে কোডি রোডস আসে, আর আজকে শুধুমাত্র একটা প্রোমো কাট করার জন্য কোডি রোডস এসেছিল। আর এই প্রোমোতে বেশি কিছু কোডি রোডস বলে না, কোডি রোডস এখানে শুধুমাত্র নিজেকে প্রমোট করতে এসেছিল, যেখানে কোডি রোডস বলে যে র্যান্ডি অর্টন কীভাবে তার মেন্টর ছিল, আর র্যান্ডি অর্টনই তাকে শিখিয়েছে যে কীভাবে র্যান্ডি অর্টনকে হারাতে হয়। আর তাছাড়া সে স্যামি জেনের কথাটাকে নিয়েও বলে যে স্যামি জেন বলেছিল যে আমি নাকি WWE এর গোল্ডেন বয়, তো সেই কারণে আমি রেসলমেনিয়াতে পুরো গোল্ডেন গিয়ার পরে এসেছিলাম, যাতে সবাই এটা দেখতে পায় যে আমি হলাম গোল্ডেন বয়, আমার ফ্যামিলি হলো গোল্ডেন, আমার ডটার গোল্ডেন, আমার ওয়াইফ গোল্ডেন, এমনকি আমার যারা ফ্যান্স আছে পুরো পৃথিবীতে তারা সবাই গোল্ডেন, মানে সবাই হচ্ছে সোনা। তো আমাদের সোনার টুকরো ছেলে এরকম সোনামুখী কথা বলে আজকে তার প্রোমো শেষ করে। আর তার সাথে সাথে সেই কথাটাও বলে যে র্যান্ডি অর্টন তো আজকে নেই, কিন্তু সে এবার তার ফিউচার চ্যালেঞ্জের জন্য একদম মুখিয়ে আছে, যে ফিউচারে তাকে কে চ্যালেঞ্জ করতে চলেছে সেটার জন্য। আর সেটাও জানিয়ে দেয় যে কোডি রোডসকে খুঁজে পাওয়া হয়তো সহজ, কিন্তু কোডি রোডসকে হারানো সহজ না। আর এটা বলেই কোডি রোডস আজকে তার প্রোমো শেষ করে। আর কি বলবো, যেমন বললাম নিজেকে প্রমোট করতে এসেছিল, নিজের আর কি তারিফ করতে এসেছিল, সেটাই করে আমাদের চ্যাম্পিয়ন এখান থেকে চলে গেছে, যেটা আমি বলবো একটা ঠিকঠাক প্রোমো ছিল, মানে খুব একটা খারাপও না, আর ভালো কী বা ছিল এই প্রোমোতে। এরপর আমরা WWE ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পাই, যেখানে আমাদের কারেন্ট WWE ট্যাগ টিম চ্যাম্পিয়ন মানে R-Truth আর ড্যামিয়ান প্রিস্ট তাদের চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল এগেনস্ট টামাটোঙ্গা অ্যান্ড জেসি মাটেও। আর এই ম্যাচটায় আমরা দেখতে পাই যে টামাটোঙ্গা আর জেসি মাটেওকে হারিয়ে দেয় তারা, আর কোনোভাবে এই ম্যাচটায় R-Truth আর ড্যামিয়ান প্রিস্ট তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নেয়, মানে তাদের কাছ থেকে এখনও চ্যাম্পিয়নশিপ কোথাও যায়নি। কিন্তু যদি কথা বলা হয় আমাদের ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন ট্রিক উইলিয়ামসের, তো যেহেতু রেসলমেনিয়া এসে স্যামি জেনকে হারিয়ে ব্র্যান্ড নিউ চ্যাম্পিয়ন হয়ে গেছে, তো আজকে সেলিব্রেশন ছিল তার, সেখানে তার সাথে লিলিয়াটিও ছিল, আর তার সাথে সাথে তার যে পুতুল যেটা হচ্ছে জিঞ্জার ব্রেড ম্যান, সেও আজকে তাদের সাথে এসেছিল। তো যখন সে সেলিব্রেশন করতে যায় তখন সে রিংয়ে যায়, রিংয়ে গিয়ে ভালো মতো সে আর লিলিয়াটি সেলিব্রেট করে। কিন্তু এই সেলিব্রেশনের শেষে আমরা দেখতে পাই যে কিনা ছিল জিঞ্জার ব্রেড ম্যান, তাকে দেখেই আমার প্রথম থেকে সন্দেহ তো হচ্ছিল, কিন্তু লাস্টে আমার সন্দেহই ঠিক দাঁড়ায়। জিঞ্জার ব্রেড ম্যান তার হাতে যে স্টিকটা ছিল সেটা দিয়ে ট্রিক উইলিয়ামসকে অ্যাটাক করে দেয়, আর তারপর লিলিয়াটিকেও অ্যাটাক করে দেয়, আর তারপর সে যখন তার মুখোশটা খুলে তখন তার ভেতর থেকে স্যামি জেন বেরিয়ে আসে। আর স্যামি জেনকে আজকে পুরো দর্শকরা ভালো মতো বু করেছে, মানে স্যামি জেন ফেস, মানে এখনও তো হিলটার্ন হয়নি স্যামি জেনের, তো এখনও স্যামি জেনকে ফেস সুপারস্টারই বলা যায়, কিন্তু তবু আজকে দর্শকরা স্যামি জেনকে ভালো মতো বু করেছে। স্যামি জেনও বলছে যে তোমরা আমায় বু করছো কেন, মানে হিল তো ট্রিক উইলিয়ামস না, কিন্তু ট্রিক উইলিয়ামস আজকে সাপোর্ট পেয়েছে আর স্যামি জেন আজকে বু পেয়েছে। তো এখান থেকেই বলা যেতে পারে এটা ডাবল টার্ন প্রায় হয়ে গেছে, অফিসিয়ালি হয়নি কিন্তু আনঅফিসিয়ালি হয়েই গেছে। তো তারপর আমরা দেখতে পাই স্যামি জেন ট্রিক উইলিয়ামসকে একটা হিলোভা কিকও মারার পর সে সেখান থেকে চলে যায়, মানে এখনও স্যামি জেন আর ট্রিক উইলিয়ামসের ফিউডটাই কন্টিনিউ হচ্ছে, সেটা আজকের এই সেগমেন্ট থেকে WWE আমাদের বুঝিয়ে দিয়েছে। এছাড়া ব্যাক স্টেজে আমরা সোলো সিকোয়া আর আমাদের নতুন অ্যান্ড্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটেল রয়্যাল উইনার রয়েস কিসের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই, যেখানে সোলো সিকোয়া রয়েস কিসকে তার এমএফটিদের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে। তো রয়েস কিস থোড়াই এমএফটির মধ্যে ঢুকবে, কিন্তু নেক্সট হয়তো ফিউচারে আমরা সোলো সিকোয়া ভার্সেস রয়েস কিসের মধ্যে একটা ফিউড দেখতে চলেছি, সেটা আজকে এই সেগমেন্ট থেকে WWE আমাদের বোঝানোর চেষ্টা করছিল। কিন্তু এবার আসে আজকের স্ম্যাকডাউনের সব থেকে ইন্টারেস্টিং জিনিস, যেটা ছিল ড্যান হজন ভার্সেস দ্য মিজের ম্যাচ।
এবার মিজের তো এন্ট্রেন্স হয়, কিন্তু মিজের এন্ট্রেন্সের আগে আমরা ড্যান হজেনের এন্ট্রেন্স দেখতে পাই, যেখানে সে তার যে সেই ফেমাস গাড়ি যেটা কিনা একটা ক্রেট, তো সেই গাড়ি করে ড্যান হজন এন্ট্রি করে। আর ড্যান হজনের এন্ট্রি দেখতে সবসময় মজা লাগে। ড্যান হজন তার যেসব জিনিসপত্র করে আর কি সেগুলো সব করছিল। আর আলটিমেটলি মিজ আর ড্যান হজনের মধ্যে ম্যাচটা শুরু হয়। এবার এই ম্যাচের কথা কী বা বলবো, ড্যান হজনের ম্যাচ কনসাই বা সিরিয়াস হয়। তো মিজ আর ড্যান হজনের মধ্যে আমরা কিছুটা ফাইট দেখতে পাই, কিন্তু লাস্টে যখন ড্যান হজন বুঝতে পারে যে মিজকে তো এত সহজে সে হারাতে পারবে না, আর যেহেতু মিজের কর্নারে কিট উইলসনও ছিল, তো ড্যান হজনকে রিংয়ের মধ্যে ফেলে দিয়ে আর কি কিট উইলসনের মিজ সেলিব্রেট করছিল। কিন্তু তারপর ড্যান হজন আন্ডারটেকারের মতো করে উঠে বসে বলে ইউ আর কার্সড, যেই বলে সেই আবার আমরা দেখতে পাই পাইরো ম্যাল ফাংশন হয়। আর তারপর হঠাৎ করে মানে রিংয়ের কর্নারে পাইরো জ্বলে ওঠে, আর সেটার জন্য কিট উইলসন আর মিস ডিস্ট্র্যাক্টেড হয়। আর তারপর রোল আপ করে মিসকে পিন করে ড্যান হজন এই ম্যাচটা জিতে যায়। আর ম্যাচটা জিতে যাওয়ার পর আমরা দেখতে পাই যে মিস তো খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলো যে ড্যান হজন কী করে আমাকে হারিয়ে দিল। তো মিস তারপর ড্যান হজনকে তাড়া করে। ড্যান হজন তো মিসের থেকে পালিয়ে কোনো রকমে বাঁচে, সে রিংয়ের তলায়ও ঢুকে যায়, কিন্তু মিস সেখানেও তার পেছন করে। আর রিংয়ের ওই দিক থেকে বেরিয়ে মানে রিংয়ের তলার ওই দিক থেকে বেরিয়ে সে যখন আর কি কিট উইলসনের মাঝখান দিয়ে টপকে যায়, মানে আর কি ওখান থেকে পালিয়ে যায়, তখন আমরা দেখতে পাই মিস ভুল করে কিট উইলসনের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। আর ড্যান হজন তার গাড়িটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো ড্যান হজন একটা আলাদাই ক্যারেক্টার, আমি প্রত্যেক ভিডিওতেই বলি। আর ড্যান হজনের সেগমেন্টগুলো এক একটা গোল্ড সেগমেন্ট। যাই হোক না কেন, আমরা এটাও দেখেছি যে ব্লেক মনরো, তারও একটা প্রোমো প্যাকেজ দেখানো হয়েছে। তার মানে হচ্ছে ব্লেক মনরো খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউইতে তার মেন রোস্টার ডেবিউ করতে চলেছে। আর স্ম্যাকডাউনে আমরা ব্লেক মনরোকে দেখতে পাবো, এটাও পুরো শিওর হয়ে গেছে আজকের থেকে। শুধুমাত্র ব্লেক মনরো না, আমরা দেখতে পেয়েছিলাম রিকি সেন্স, যার কথা বলছিলাম যে এনএক্সটিতে হয়তো সে এখনও থাকতে পারে, যেহেতু সিডাব্লিউ নেটওয়ার্ক থেকে এনএক্সটিতে থাকতে বলেছে। কিন্তু দেখা গেল সেই রিপোর্টটা পুরোপুরি ভুল ছিল, বা ডাব্লিউডাব্লিউ হয়তো সিডাব্লিউ নেটওয়ার্কের কথা শোনেনি, কারণ রিকি সেন্স নেক্সট উইকে স্ম্যাকডাউনে আসতে চলেছে, সেটাও আজকে অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়ে গেছে ডাব্লিউডাব্লিউর তরফ থেকে। কিন্তু তারপর আমরা আমাদের ডাব্লিউডাব্লিউ উমেন্স চ্যাম্পিয়ন রিয়া রিপ্লিকে দেখতে পাই। রিয়া রিপ্লি আজকে এসেছিল একটা প্রোমো কাট করতে, যে কীভাবে জেড কার্গেলকে হারিয়ে সে নতুন চ্যাম্পিয়ন হয়ে গেছে, আর এবার সেটা ফাইটিং চ্যাম্পিয়ন হতে চায়। আর সত্যি কথা বলতে ফাইটিং চ্যাম্পিয়ন কথাটা শুনলেই এখন আমার রাগ হয়। ফাইটিং চ্যাম্পিয়ন আবার কি ভাই, তুই কর না, তোর যেমনভাবে টাইটেল ডিফেন্ড করা দরকার তুই সেইভাবে করে, তো ফাইটিং চ্যাম্পিয়ন হয়ে লাভের লাভ কী হয়? তো রিয়া রিপ্লি তার ফলো আজকে ভুগেছে, কারণ সে যেই বলেছে ফাইটিং চ্যাম্পিয়ন আর তাকে যে চ্যালেঞ্জ করতে চায় সে তার সামনে আসতে পারে। তো আমরা দেখতে পাই আবার ফ্যাটাল অ্যাট্রাকশন, মানে জেসি জেন তার সামনে চলে আসে আর কাইন্ড অফ জেসি জেন তাকে চ্যালেঞ্জ করে দেয়। তো তারপর নিক অল্ডিস বেরিয়ে এসে বলে যে জেসি জেন আর তার টিম আজকে যেটা করেছে আর কি কিছুক্ষণ আগে, তো সেটার জন্য সে তাদেরকে শাস্তি দেওয়ার কথা ভাবছিল, কিন্তু রিয়া রিপ্লির থেকে বড় শাস্তি আর কী বা হতে পারে। তো রিয়া রিপ্লির এগেনস্টে জেসি জেনের একটা ম্যাচ কনফার্ম হয়ে যায় সেই সময়, আর তারপর ম্যাচটা শুরুও হয়ে যায়। কিন্তু এই ম্যাচে আমরা দেখতে পাই যে একটা মোমেন্টে মানে পুরো ফ্যাটাল অ্যাট্রাকশন মিলে এই ম্যাচে ইন্টারফেয়ার করে, যার ফলে ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যায়। আর তারপর তারা তিনজন মিলে রিয়া রিপ্লির অবস্থা খারাপ করে দেয়। আর তখন যেইভাবে মানে যখন তারা ঢুকেছিল, তখন যখন জেসি জেনের রিয়া রিপ্লির মতো প্রোমো সেগমেন্ট চলছিল, সেই সময় যেইভাবে জেসি জেনের ফ্যাটাল অ্যাট্রাকশনকে মানুষজন বু করছিল না, সেটা মানে ইনসেন ছিল। মানে সেটা সব সুপারস্টাররা পায় না, এরকম বু পাওয়ার জন্য ভাগ্যের দরকার হয়। যাই হোক না কেন, তারপর যখন রিয়া রিপ্লি মার খাচ্ছিল তখনও বু পাচ্ছিল তারা, কিন্তু এই রিয়াকশানটাই তো তাদের দরকার ছিল, আর সেই রিয়াকশান তারা তাদের প্রথম রাতেই পেয়ে গেছে। তো তাদের ফিউচার তো ডাব্লিউডাব্লিউতে ব্রাইট হতে চলেছে। একজন হিলকে হিল এই রিয়াকশানটাই বানায়, আর একজন হিল তো সেই যখন তার সামনে কোনো ফেস সুপারস্টার থাকবে তখন তার এগেনস্টে সে এই লেভেলেরই বু পাবে। তো জেসি জেন আজকে তার কাজ একদম পারফেক্টলি করে ফেলেছে। তো ব্যাক স্টেজে আমরা শার্লেট ফ্লেয়ার আর রিয়া রিপ্লির মধ্যেও একটা ফেস অফ দেখতে পাই, যেখানে শার্লেট ফ্লেয়ার জানায় যে নেক্সট উইকে সে জেসি জেনকে ফেস করতে চলেছে, আর সে সেই কাজটা করতে চলেছে যে কাজটা কিছুজন করতে পারে না। এইভাবে সে রিয়া রিপ্লিকে একটু খোঁচা মারে, আর অ্যালেক্সা ব্লিস ওদিক থেকে সব ঠান্ডা করার জন্য বলে যে দেখ রিয়া, ও তোকে বলেনি, ও একটু এরকম টাইপেরই আছে। তো ফিউচারে হয়তো এখান থেকে ডাব্লিউডাব্লিউ আমাদের শার্লেট ভার্সেস রিয়া রিপ্লির ফিউডকেও টিজ করছে এখান থেকে। তো যাই হোক না কেন, তো তারপর আমরা দেখতে পাই যে শুরু হয় আমাদের মেন ইভেন্ট। আর মেন ইভেন্টে আজকে যেমন বললাম সোলো সিকোয়া ভার্সেস জেকব ফাটুর ম্যাচ ছিল। আর এই ম্যাচের আগে জেউস আর জিমিউসো জেকব ফাটুকে বলেছিল যে যেহেতু এমএফটিরা সোলো সিকোয়া রিং সাইডে থাকবে, তাই জেকব ফাটুকে সাহায্য করার জন্য তারাও থাকতে রাজি আছে, বা তারা তার সাইডেই থাকতে চলেছে। কিন্তু জেকব ফাটু তাদেরকে ক্লিয়ারলি বলে দিয়েছিল তোরা আমার ম্যাচের মাঝখানে কোনো রকম ইন্টারফেয়ার করবি না, আমি একাই সব কিছু সামলে নেব, আর আমার তোদের সাহায্যের কোনো দরকার নেই। তো এইভাবেই আমরা দেখতে পাই মেন ইভেন্ট শুরু হয়, যেখানে জেকব ফাটু আর সোলো সিকোয়ার মধ্যে একটা হার্ড হিটিং ম্যাচ হয়। কিন্তু ম্যাচের থেকে বড়
ব্যাপার এটাই ছিল, মানে এই ম্যাচের স্টোরি এটাই ছিল যে এমএফটিরা বারবার এই ম্যাচে জেকব ফাটুর এগেনস্টে ইন্টারফেয়ার করছে। ওই দিক থেকে আমরা দেখতে পাই যে জে উসো আর জিমি উসো এসেছিল, তারা এন্ট্রেন্সের সামনে দাঁড়িয়ে ছিল আর জেকব ফাটু তাদেরকে বলছিল যে তোরা এখানে কি করছিস, আমি বলেছি না যে আমার তোদের সাহায্যের কোনো দরকার নেই, তোরা তোদের মতো থাক, আমাকে আমার মতো করতে দে। তো আমরা দেখতে পাই যে জে উসো আর জিমি উসো এই ম্যাচে কোনো রকম ইন্টারফেয়ার তো করে না, কিন্তু ওই দিক থেকে এমএফটিরা এই ম্যাচে ভালো মতো ইন্টারফেয়ারেন্স করছিল, কিন্তু তাও কোনোভাবে এমএফটির প্রত্যেকটা মেম্বারকে জেকব ফাটু একার হাতে সামলে নেয়। আর লাস্টে আমরা দেখতে পাই যে অনেকবার সামন স্পাইক মারার চেষ্টা করেছিল সোলো সিকোয়া, কিন্তু আলটিমেটলি সে পারে না। আর জেকব ফাটু যখন তার মূল শট মেরে দেয় সোলো সিকোয়ার উপর, তখন সোলো সিকোয়া এই ম্যাচে হেরে যায় আর জেকব ফাটু এই ম্যাচটা জিতে একটা স্টেটমেন্ট দিয়ে দেয় যে জেকব ফাটু একাই 100। কিন্তু স্টেটমেন্ট তো এখনও বাকি ছিল, কারণ ম্যাচের শেষেও আমরা দেখতে পাই যখন সোলো সিকোয়া হেরে গেছিলো তখন এমএফটির বাকি মেম্বাররা ইন্টারফেয়ার করেছিল। ইন্টারফেয়ার মানে কি, বাকি সব মেম্বাররা রিংয়ে এসে জেকব ফাটুর উপর হামলা করে দিয়েছিল, কিন্তু তখন দেখে মনে হচ্ছিল যে জেকব ফাটু এবার হয়তো একা কিছু করতে পারবে না, তার হয়তো জে উসো জিমি উসোর সাহায্য লাগবে। জে উসো আর জিমি উসো তাকে সাহায্য করার জন্য এগিয়েও আসছিল, কিন্তু তারপর আমরা দেখতে পাই যে সামোয়ান ওয়্যারউলফস তো সত্যি অল গ্যাস নো ব্রেক, কারণ সে একার হাতে এমএফটির প্রত্যেকটা মেম্বারের অবস্থা খারাপ করে দিয়েছে। সে দুটো চেয়ারও নিয়ে আসে, সেই চেয়ার দিয়ে জেসি মাটেও আর টামাটোঙ্গাকে বাজেভাবে অ্যাটাক করে, এমনকি তাদের গলায় চেয়ার আটকে তার যে আর কি রিংয়ের কর্নারে এসে যে মুভটা দেয় সেটাও মেরেছিল। আর লাস্টে আমাদের লেজেন্ডারি টঙ্গা লোয়া, তাকে তো অ্যানাউন্সার টেবিলে শুইয়ে দিয়ে তার উপর একটা ফর্ক স্প্ল্যাশ টাইপের মুভ মেরেছিল, মানে ফর্ক স্প্ল্যাশ মেরেছিল, যার পরে টেবিলটাও ভেঙে গেছিলো আর তার সাথে সাথে আমাদের লেজেন্ডারি টঙ্গা লোয়াও ভেঙে গেছিলো। আর এইভাবে জেকব ফাটু একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে তার কারো সাহায্যের দরকার পড়বে না, সে একাই 100। আর সে লাস্টে জে উসো জিমি উসোকে বলে রোমান রিংসকে গিয়ে বলে দিস রতে আমি তার সাথে দেখা করতে চলেছি। তো এইভাবে আজকে রয়ের জন্য ডাব্লিউডাব্লিউ হাইপ ক্রিয়েট করে দিয়েছে। আর যখন রোমান রিংসকে ফেস করতে চলেছে জেকব ফাটু, তখন জেকব ফাটুকে এই লেভেলের ডমিনেটিং তো দেখাতে হবেই হবে। যাই হোক না কেন, এইভাবেই আজকে স্ম্যাকডাউন শেষ হয়। এবার তোমরা বলো যে আজকে স্ম্যাকডাউন তোমাদের কেমন লেগেছে। আমার তো মোটামুটি অন্যান্য স্ম্যাকডাউনের তুলনায় আজকে স্ম্যাকডাউন তবু বেটার লেগেছে। হয়তো এটা রেসলমেনিয়ার পরের স্ম্যাকডাউন ছিল বলে বেটার ছিল, হয়তো নেক্সট উইক থেকে আবার ঝিমিয়ে পড়বে সেটারও সম্ভাবনা আছে, কিন্তু আজকের স্ম্যাকডাউন আমি বলবো দেখার মতো ছিল। তাছাড়া ডাব্লিউডাব্লিউ যে এতগুলো সুপারস্টারকে রিলিজ করে দিল, এটা নিয়েও তোমাদের এখন কি মতামত, বা তোমরা এখনও অবাক হও কি না, বা কোন সুপারস্টারের নামকে রিলিজ লিস্টে দেখে তোমরা সব থেকে বেশি অবাক হয়েছো, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। তার সাথে সাথে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে যাও। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে তার লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। ভিডিওটাকে হাইপ করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।